হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি মৌসুমী সাহা। আজকে ফার্স্ট সেমিস্টারের শেষ অধ্যায় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করছি। এই ভিডিওটিকে আমি দুটি অংশে ভাগ করেছি, তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করার আগে একটি বিষয় বলা প্রয়োজন যে প্রতিটি রাষ্ট্রের শাসক শ্রেণী তাদের ধ্যান ধারণা, চিন্তাভাবনা ও স্বার্থের দিকে দৃষ্টি রেখেই সংবিধান রচনা করে। তাই সংবিধানে শাসক শ্রেণীর স্বার্থবিরোধী কোনো বিষয় লিপিবদ্ধ হতে দেখা যায় না। ঠিক একইভাবে বুর্জোয়া দর্শনের দ্বারা ভারতীয় সংবিধানের প্রণেতারা প্রভাবিত হয়েছিলেন বলে স্বাভাবিক কারণেই তারা ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি পুঁজিবাদী রাষ্ট্রের সংবিধানের থেকে যতখানি বিষয় গ্রহণ করা হয়েছে, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মতো সমাজতান্ত্রিক রাষ্ট্রের দ্বারা ততখানি প্রভাবিত হননি। এবার ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি এক এক করে বিশ্লেষণ করছি। প্রথম বৈশিষ্ট্যটি হল বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও জটিল সংবিধান। ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় ও জটিল সংবিধান। মূল সংবিধানে ৩৯৫টি ধারা, কিছু সংখ্যক উপধারা, ৮টি তফসিল ছিল। কিন্তু ২০২২ সালে ১০৫তম সংবিধান সংশোধনের ফলে সংবিধানের ধারার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৭০-এ দাঁড়ায় এবং ১২টি তফসিল সহ অসংখ্য উপধারা ছিল। তাছাড়া ২০২৩ সালে সংবিধানের ১০৬ নং ধারার সংশোধন করা হয়, ফলে এর আকৃতিও অনেকটা বৃদ্ধি পায় এবং কিছু নতুন উপধারা যুক্ত করা হয়। যেমন ২৩৯-এর AA নং ধারার সঙ্গে লোকসভা ও বিধানসভার মোট আসন সংখ্যার ১/৩ মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে। বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার ফলে সংবিধান জটিল হয়ে পড়েছে। যেমন কেন্দ্র রাজ্যের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের বর্ণনা, নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য, সরকারি চাকরি, ভাষা, তপশিল, জাতি ও উপজাতি সম্পর্কিত বিষয়, এছাড়া রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার, এককেন্দ্রিক সরকারের মধ্যে সমন্বয় সাধনের ফলে ভারতীয় সংবিধান জটিল আকার ধারণ করেছে। পরবর্তী বৈশিষ্ট্যটি হল লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ। ভারতীয় সংবিধান লিখিত হলেও এর মধ্যে কিছু অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন সংবিধানের ৭৫ নং ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু কোনো বিষয়ে ভোট গ্রহণের সময় সরকার পক্ষ পরাজিত হলে মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত কিনা সে সম্পর্কে সংবিধানে কিছু বলা হয়নি। এক্ষেত্রে ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির অনুকরণে একটি প্রথা গড়ে উঠেছে। এই প্রথা অনুযায়ী লোকসভায় সরকার পক্ষ পরাজিত হলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। পরবর্তী বৈশিষ্ট্য হল সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ। ভারতীয় সংবিধান একদিকে সুপরিবর্তনীয়, অন্যদিকে দুষ্পরিবর্তনীয়। যেমন নতুন রাজ্যের সৃষ্টি, পুরনো রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন। এই ধরনের সংশোধনযোগ্য বিষয়কে আমরা সুপরিবর্তনীয় বলতে পারি। কিন্তু মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি প্রভৃতি বিষয় পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রপতির নির্বাচন, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বণ্টন, সংবিধান সংশোধন পদ্ধতি প্রভৃতি বিষয় সম্পর্কিত সংশোধনী প্রস্তাব পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 কর্তৃক সমর্থিত হতে হবে। এরপর পার্লামেন্টের সমর্থন লাভের পর প্রস্তাবটিকে রাজ্য আইনসভাগুলির সম্মতি লাভের জন্য প্রেরণ করা হয় এবং এতে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক স্বীকৃতি বা স্বাক্ষর প্রয়োজন। সংবিধান সংশোধনের এই পদ্ধতিটি দুষ্পরিবর্তনীয় বলে মনে করা হয়। বলা যায় যে ভারতীয় সংবিধানে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলির মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে, কিন্তু সংবিধান কার্যকর হওয়ার পর মাত্র ৭৩ বছরের মধ্যে ভারতীয় সংবিধান ১০৬ বার সংশোধিত হয়েছে। কাজেই বলা যায় ভারতীয় সংবিধান প্রকৃতিগতভাবে দুষ্পরিবর্তনীয় অপেক্ষা অধিক পরিমাণে সুপরিবর্তনীয়। পরবর্তী বৈশিষ্ট্যটি হল সংসদীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? যে শাসন ব্যবস্থায়
আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল তাকে সংসদীয় সরকার বা শাসন ব্যবস্থা বলা হয়। আবার ক্যাবিনেটের প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ায় একে ক্যাবিনেট পরিচালিত সরকার বলা হয়। ব্রিটেন, ভারত, কানাডা ইত্যাদি দেশে এই শাসন ব্যবস্থা রয়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে মনে করা হয়। কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা শাসনকার্য পরিচালনা করে। রাষ্ট্রপতি নামসর্বস্ব শাসক মাত্র। এইভাবে রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিসভা পরিচালিত সরকারের মধ্যে সমন্বয় সাধন করে ভারতীয় সংবিধান এক অভিনব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। পরবর্তী বৈশিষ্ট্যটি হল যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংমিশ্রণ। প্রথমে যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা বলতে কী বোঝায় তা নিয়ে আলোচনা করা যাক। এই সংজ্ঞা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। অধ্যাপক A.V. ডাইসির মতে জাতীয় ঐক্য এবং শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকারের সামঞ্জস্য বিধানই হল যুক্তরাষ্ট্র। অধ্যাপক কেসি ওয়ারের মতে যুক্তরাষ্ট্র হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সমগ্র দেশের সরকার এবং আঞ্চলিক সরকারগুলির মধ্যে এমনভাবে ক্ষমতা বণ্টিত হয় যাতে উভয় সরকারই স্বাধীনভাবে এবং পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কার্য সম্পাদন করে। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানী বার্চের সংজ্ঞাটি অধিক গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি সাধারণ ও কতগুলি আঞ্চলিক সরকারের মধ্যে এমনভাবে ক্ষমতা বণ্টিত হয় যে তারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে এবং তাদের প্রত্যেকে শাসন বিভাগীয় প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষভাবে জনগণকে শাসন করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড ইত্যাদি দেশে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখা যায়। তবে আকৃতিতে যুক্তরাষ্ট্রীয় হলেও ভারতীয় সংবিধান প্রকৃতিগতভাবে এককেন্দ্রিক। কিছু উদাহরণের মাধ্যমে সেগুলি বিশ্লেষণ করা যায়। রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করার ক্ষমতা, কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্য সরকারের নির্দেশদানের ক্ষমতা, কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্যগুলিকে অনুদান প্রভৃতি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রাধান্যই লক্ষ্য করা যায়। এবার পরবর্তী বৈশিষ্ট্যটি হল নাগরিকদের মৌলিক অধিকার সমূহের স্বীকৃতি। প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রেই নাগরিকদের কিছু মৌলিক অধিকার থাকে। সেগুলি হল সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। কিন্তু এই অধিকারগুলি অবাধ নয়, কারণ শান্তি শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা, আদালত অবমাননা প্রভৃতি কারণে অধিকারগুলি সংকুচিত করা যায়। জরুরি অবস্থা চলাকালীনও এই অধিকার থেকে বঞ্চিত করা যেতে পারে। পরবর্তী বৈশিষ্ট্যটি হল মৌলিক কর্তব্যসমূহের অন্তর্ভুক্তি। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের ফলে সংবিধানের চতুর্থ অংশের সঙ্গে একটি নতুন অংশ সংযোজিত হয়েছে। ওই অংশের 51 ক নং ধারায় ভারতীয় নাগরিকদের 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়। এই ধারায় বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। এর ফলে নাগরিকদের মৌলিক কর্তব্য 11তে দাঁড়িয়েছে। কর্তব্যগুলি হল সংবিধান মান্য করা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ভারতের সার্বভৌমত্ব, একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা, রাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে দেশ রক্ষা করা, বনভূমি, হ্রদ, নদ নদী ও বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, সাধারণের সম্পত্তি রক্ষা করা, ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ, জাতীয় উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধি করা ইত্যাদি বিষয়। পরবর্তী বৈশিষ্ট্যটি হল রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের অন্তর্ভুক্তি। ভারতীয় সংবিধানে কতগুলি নির্দেশমূলক নীতি লক্ষ্য করা যায়।
যেমন কর্মের অধিকার, বার্ধক্য, বেকার ও পীড়িত অবস্থায় সরকারি সাহায্য লাভের অধিকার, মাদক দ্রব্যের বর্জন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা ইত্যাদি। এই নীতিগুলি জনকল্যাণকর সমাজ ব্যবস্থা গঠনের পক্ষে বিশেষ উপযোগী। পরবর্তী বৈশিষ্ট্যটি হল স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের প্রতিষ্ঠা। ভারতে বিচারপতিরা যাতে নির্ভীক ও নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করতে পারেন সেজন্য সংবিধানে কয়েকটি ব্যবস্থা গৃহীত হয়েছে। কেবল প্রমাণিত অসদাচরণ ও অক্ষমতা ছাড়া অন্য কোনো কারণে বিচারপতিদের পদচ্যুত করা যায় না। অবসর গ্রহণের পর কোনো বিচারপতি কোনো আদালতে আইনজীবী হিসাবে কাজ করতে পারে না। তবে বিচারপতিদের সামাজিক ও পারিবারিক ঐতিহ্য এবং শিক্ষা, সংস্কৃতি ও শ্রেণীগত মানসিকতা তাদের প্রদত্ত রায়কে যথেষ্ট প্রভাবিত করে। পরবর্তী বৈশিষ্ট্য হল এক নাগরিকত্বের ব্যবস্থা। ভারতীয় সংবিধানে দ্বিনাগরিকত্ব স্বীকার করে নেওয়া হয়নি। ভারতের অঙ্গরাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের অধীন বলে নাগরিকদের কোনো অঙ্গরাজ্যের নাগরিকত্ব থাকে না। এই কারণে ভারতে এক নাগরিকত্ব ব্যবস্থা বর্তমান। পরবর্তী বৈশিষ্ট্যটি হল দলত্যাগ নিরোধক আইনের ব্যবস্থা। দলত্যাগ এই ব্যাপারটি ভারতীয় শাসন ব্যবস্থার অন্যতম সমস্যা। 50-এর দশকে দলত্যাগের ঘটনা ঘটতে থাকলেও 1967 সালের পর সেটি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়। রাজীব গান্ধী সরকারের আমলে 52তম সংবিধান সংশোধনী আইন প্রণয়নের মাধ্যমে দলত্যাগ বন্ধ করার ব্যবস্থা করা হয়, কিন্তু ভারতের শাসন ব্যবস্থায় দলত্যাগ ব্যবস্থা এখনও দেখা যায়। পরবর্তী বৈশিষ্ট্যটি হল বিশেষ সংরক্ষণ ব্যবস্থা। ভারতীয় সংবিধানে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর জন্য কতগুলি বিশেষ সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সরকারি চাকুরি, আইনসভায় নির্দিষ্ট আসন সংরক্ষণ, এছাড়া 2019 সালে 103তম সংবিধান সংশোধন করে সংবিধানের 15 ও 16 নং ধারায় অর্থনৈতিক দিক থেকে দুর্বলতর সাধারণ শ্রেণীভুক্ত মানুষদের জন্য চাকরি লাভের ও শিক্ষাক্ষেত্রে ভর্তির জন্য 10% আসন সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। স্টুডেন্টস, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহের আলোচনা এখানেই শেষ করলাম। বাকি বৈশিষ্ট্যগুলি পরের ভিডিওতে আলোচনা করব। নমস্কার।